অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ফিজিতে সাইক্লোন ইয়াসার আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিমানবাহিনী সাহায্য করছে। উপর দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে পাওয়া চিত্রে দেখা যাচ্ছে সাইক্লোন অনেক গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে। হাজার হাজার মানুষ এই সাইক্লোনে গৃহহীন হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি কোটি ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সাথে 6 সপ্তাহের যুদ্ধে নিহত আর্মেনীয় সৈন্যদের স্মরণে 3 দিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান রাজধানী ইয়েরেভানে এক শোক মিছিলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর যে জায়গায় নিহত সৈন্যদের কবর দেওয়া হয়েছে, শোক মিছিলটি সেখানে যাবে। যুদ্ধে 2 দেশের 5,000-এরও বেশি মানুষের জীবন গেছে। ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন সুপরিচিত একজন মডেলিং এজেন্টের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। জঁ-লুক ব্রুনেল প্রয়াত মার্কিন ধনকুবের এবং দণ্ডপ্রাপ্ত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্কদের ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। প্যারিস থেকে সেনেগাল যাওয়ার সময় বুধবার তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হয়। ভারতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে আউট হয়ে যাওয়ার পর তাদের সমর্থকরা ক্ষোভে দুঃখে মুষড়ে পড়েছেন। অ্যাডিলেইডের মাঠে অস্ট্রেলিয়ার বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ে ভারতের দ্বিতীয় ইনিংস মাত্র 36 রানে শেষ হয়ে যায়। কোনো ব্যাটসম্যানই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, নিজেদের পারফরম্যান্সে দল প্রচণ্ড কষ্ট পেয়েছে। বাংলাদেশে 1.5 দশক আগে তরুণদের কাছে লেখালেখির জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল ব্লগিং। সে সময়ের কমিউনিটি ব্লগিং সাইটগুলো বেশ সাড়া জাগিয়েছিল, কিন্তু ব্লগ নিয়ে সেই মাতামাতি এখন আর দেখা যায় না। এর কারণ কি? খোঁজ নিয়েছেন সঞ্জনা চৌধুরী। বাংলাদেশে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ব্লগ সাইটগুলোর একটি সামওয়্যার ইন ব্লগ। 2005 সালে প্রতিষ্ঠিত এই ব্লগটি নিবন্ধিত ব্লগারের সংখ্যা 7 বছরের মাথায় 1.5 লাখ ছাড়িয়ে যায়। এছাড়া সেখানে নিয়মিত লিখতেন অন্তত 10,000 ব্লগার। আবার নির্বাচিত লেখক নিয়ে গড়ে ওঠা ব্লগ সাইট সচলায়তনও ছিল আলোচনায়। ওই ব্লগগুলো নিছক শখের বশে লেখালেখিতেই সীমাবদ্ধ ছিল না, বরং এতে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ, ইতিহাস সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পেত। তবে এক সময়কার লেখালেখির তুমুল জনপ্রিয় এই মাধ্যম হঠাৎ করেই যেন হারিয়ে গেছে। এর কারণ হিসেবে সচলায়তনের ব্লগার মিস্টার নজরুল বলেন, ব্লগারদের উপর বড় রকমের আঘাত আসে। ব্লগিং করাটা একটা সেটা অপরাধী হিসেবে চিহ্নিত করে। এমনও বলা হয়ে থাকে যে ব্লগার মানেই নাস্তিক। ব্লগারদেরকে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য সারা রাষ্ট্রে সমাজে এটা ছড়িয়ে, যার ফলে আমাদের অনেক ব্লগার যারা বাংলাদেশে ছিল তাদেরকে হুমকি মাথায় নিয়ে দেশের ছাড়তে হয়েছে, আর অনেককে হত্যা করতে হয়েছে। তবে ফেসবুকের মতো প্ল্যাটফর্ম আসলো, তখন একটু যা খুশি তাই বলতে পারছে। তথ্য প্রযুক্তির বিকাশ লাভের সাথে সাথে শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বব্যাপী ব্লগিং এর জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন। তার মতে, ব্লগের জায়গাটি এখন দখল করে নিয়েছে ফেসবুক এবং টুইটার। বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হওয়ায় বেশিরভাগ লেখক ফেসবুকের স্ট্যাটাস না হলে নোটসেই লেখালেখি করছেন। ব্লগের চাইতে ফেসবুকের বেশিরভাগ লেখার মান খারাপ হলেও এর মাধ্যমে দ্রুত হাজার হাজার মানুষের কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে। তেমনি ব্লগের মতো নিবন্ধন এবং সম্পাদনার ঝক্কি ফেসবুকে না থাকাকেও এই ব্লগিং থেকে সরে আসার একটা বড় কারণ বলে মনে করছেন মিস্টার স্বপন। বেশিরভাগ মানুষ এখন চায় যে তার লেখাটা বেশি মানুষ পড়ুক বা ইন্টারাকশনটা খুব লাইভলি চায়। সেই কারণে ব্লগিং এর একটা বড় গ্রুপ চলে গিয়েছে ফেসবুকে, তারা নোটস লেখে বা স্ট্যাটাস লেখে। সেকেন্ড একটা কিন্তু যে বাংলাদেশে কয়েকটা ব্লগ সাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, তো ওই একটা বাধা পড়ে যাওয়ার পর তারপর ওটাকে আবার ফিরিয়ে আনা খুব টাফ। ব্লগটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও যাই, এখন খুব স্পেশালি জায়গাগুলোতে ব্লগ করে। সাধারণ মানুষ যে ব্লগটা করতো সেই ব্লগটা চলে গেছে। বাংলাদেশে ব্লগিং সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন চলাকালীন। সে সময় নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে লেখা হতো, আবার রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় নিয়েও লিখতেন কেউ কেউ।
এক কথায় সে সময় বাক স্বাধীনতা চর্চার প্ল্যাটফর্ম হিসেবে ব্লগকে বেছে নিয়েছিলেন লেখকরা। সে সময় আন্দোলনের সঙ্গে জড়িত একজন ব্লগার নিহতের ঘটনাকে কেন্দ্র করে একটি বিতর্কের সৃষ্টি হয়। ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, আন্দোলনের সঙ্গে জড়িত অনেকে ধর্ম নিয়ে বিভিন্ন ব্লগে আপত্তিকর মন্তব্য করেছে। ব্লগিং নিয়ে এমন বিতর্কের মুখে বেশ কয়েকজন ব্লগারকে হত্যা, পরবর্তীতে লেখালেখির উপর সরকারের কঠোরতা আরোপ মত প্রকাশের এই জায়গাটিকে সংকুচিত করেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী কায়েন। একটা সময় বাংলাদেশে ব্লগারদেরকে হত্যা করা হলো, তারপরে দেখা গেল যে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দায়িত্ব নেওয়া হলো না, বিচার হলো না। একজন ব্লগার তার দেশ ছেড়ে চলে গেল, বিভিন্ন দেশে তারা আশ্রয় নিলেন। তারপরে ডিজিটাল নিরাপত্তা আইন আমরা সাবজেক্ট দেখতাম, লজিটের আওতায় নিয়ে আসা হলো। সরকার এমন ভাবে এটা নিজের পর্যবেক্ষণ শুরু করলেন যে ব্লগ লেখা জায়গাটি ছিল যে মানুষ স্বাধীনভাবে লিখবে, সেই জায়গাটা অনেকটা কম্প্রোমাইজ হয়েছে এবং মানুষ কিন্তু ভয়ের মধ্যে আছে। অনলাইনে বাংলা ভাষার চর্চাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে 2005 সালের ডিসেম্বরে বাংলা ভাষা ব্লগের যাত্রা শুরু হয়। এই ঘটনাকে গুরুত্ব দিয়েই 2009 সালের 19 ডিসেম্বর থেকে প্রতি বছর ব্লগাররা এই দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করে আসছে। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। এবারে আজকের ফোন ইন অনুষ্ঠানের জন্য ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান এখন বিশ্বে 2 নম্বরে। বাংলাদেশে 42 জন নেতৃস্থানীয় নাগরিক আজ প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ করেছেন। আমরা আমাদের অভিযোগগুলিকে 2 ভাগে ভাগ করেছি। একটা হলো আর্থিক অনিয়মের অভিযোগ, আর একটা হলো গুরুতর অসদাচরণের অভিযোগ, আর অন্যান্য নির্বাচন সংক্রান্ত নির্বাচনে কি ধরনের গুরুতর অসদাচরণ হয়েছে। বাংলাদেশে ব্লগ লেখা নিয়ে তরুণদের আগ্রহে ঘাটতির কারণ কি? বাংলাদেশে হামলা থেকে ভাস্কর্যগুলো রক্ষায় সরকারের কি করা উচিত? এ নিয়ে হবে ফোন ইন। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। ভারতে আজ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। আক্রান্তর সংখ্যায় দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান এখন 2 নম্বরে। ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সেখানে সংক্রমণের হার কমতে শুরু করেছে। ভারতে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছে 1,45,000 মানুষ। মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান এখন 3য়। বিস্তারিত শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। 130 কোটি মানুষের বিশাল এক দেশে করোনা ভাইরাস কি বিরাট এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? ভারতের আজকের এই পরিসংখ্যান সেটাই মনে করিয়ে দিল। তবে সংক্রমণের দিক থেকে ভারত সবাইকে ছাড়িয়ে যাবে বলে যেমনটি আশঙ্কা করা হয়েছিল, পরিস্থিতি সেরকম গুরুতর দিকে মোড় নেয়নি। গত সেপ্টেম্বরে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছিল প্রতিদিন 1 লাখ করে। যদি এই গতিতে সংক্রমণ অব্যাহত থাকত তাহলে বহু আগেই ভারত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সংক্রমণ সংখ্যার দিক থেকে 1 নম্বরে পৌঁছে যেত। কিন্তু পরে দেখা গেল যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার আরও বেড়ে গেল, আর ভারতে সংক্রমণের বিস্তার ধীর হয়ে আসলো। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ভারতের প্রায় 1/4, কিন্তু সেখানে এখন প্রতিদিন প্রায় 2 লাখ মানুষ সংক্রমণের শিকার হচ্ছে, যা ভারতের প্রায় 10 গুণ। মুম্বাইয়ের এক স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেছেন হার্ড ইমিউনিটির কারণেই ভারতে অবস্থার উন্নতি হচ্ছে। ভারত এখন জরুরি ভিত্তিতে 3টি টিকা অনুমোদন করার কথা বিবেচনা করছে, কিন্তু 130 কোটি মানুষকে টিকা দেওয়ার কাজটি খুব সহজ হবে না। সরকার প্রাথমিকভাবে 30 কোটি মানুষকে টিকা দেওয়ার কথা ভাবছে। স্বাস্থ্যকর্মীরা এবং সামনের কাতারের অন্যান্য জরুরি সেবা প্রদানকারীরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশের 42 জন নেতৃস্থানীয় নাগরিক আজ প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলে তার তদন্ত দাবি করেছেন। এই চিঠিতে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং গুরুতর অসদাচরণ সহ নানা অভিযোগ তুলেছেন এবং এগুলো তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছেন। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা দাবি করেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হলে তাদের অভিযোগগুলোর প্রমাণ মিলবে। নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে একজন নির্বাচন কমিশনার বিবিসিকে বলেছেন বিষয়টিতে তাদের কিছু বলার নেই। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসনাত।
যে ৪২ জন নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন দেশের সাবেক আমলা, অর্থনীতিবিদ, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক এবং আইনজীবী সহ নানা পেশার সুপরিচিত ব্যক্তিত্বরা। তাদের সবার পক্ষে আইনজীবী শাহদিন মালিক আজ এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর বিষয়টি প্রকাশ করেন। পরে বিবিসি বাংলাকে তিনি বলেন, তারা চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ সহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন, যেগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করা উচিত বলে মনে করেন তারা। আমরা আমাদের অভিযোগগুলিকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো আর্থিক অনিয়মের অভিযোগ, আর একটা হলো গুরুতর অসদাচরণের অভিযোগ। আর্থিক নিয়মের অভিযোগে ওই নিয়ম বহির্ভূত ভাবে তাদের অর্থ উপার্জন, সাংবিধানিক পদের থেকে কেউ কিন্তু অন্য ধরনের কোনো অর্থ উপার্জন করতে পারেন না। নিয়োগে একটা নিয়োগ বাণিজ্য হয়েছে, নিয়ম বহির্ভূত হয়ে গাড়ি ব্যবহার করছেন, এগুলি মূলত তিনটা আর্থিক ব্যাপারে আমরা অভিযোগ করেছি। আর অন্যান্য নির্বাচন সংক্রান্ত, মানে 11তম জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার বিভিন্ন নির্বাচন, এবং ওখানে আমরা বিস্তারিত তুলে ধরেছি এই নির্বাচনে কি ধরনের গুরুতর অসদাচরণ হয়েছে। 2018 সালের জানুয়ারিতে KM নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ কমিশনই 2019 সালের সংসদ নির্বাচনের আয়োজন করেছিল, যাকে বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপি ও তাদের সমমনা দলগুলো রাতের ভোট হিসেবে আখ্যায়িত করে। ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এসেছিল বিরোধীদের পক্ষ থেকে, যদিও কমিশন বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আজ ৪২ জন নাগরিকের পক্ষ থেকে বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের 6 মাস পর তথ্য অধিকার আইনে বাধ্য হয়ে প্রকাশ করা কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে যে প্রকাশিত ফল ছিল বহুলাংশেই বানোয়াট। প্রায় 600 কেন্দ্রে সব ভোট একটিমাত্র প্রতীকে পড়েছিল ওই নির্বাচনে। শাহদিন মালিক বলছেন, শুধু সংসদ নির্বাচনই নয়, এ কমিশন দায়িত্ব নেওয়ার পর খুলনা, গাজীপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে গুরুতর অসদাচরণ ও অনিয়ম হয়েছে। তাই তারা মনে করেন এগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত হওয়া উচিত। রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্ত করতে নির্দেশ দিতে পারেন। সেই অনুযায়ী আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের অভিযোগগুলি জানিয়েছি, এই অনুরোধ করে যে উনি যাতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এইগুলি তদন্তের জন্য পাঠান, এবং তদন্ততে আমরা নিশ্চিত যে ওনাদের দোষ প্রমাণিত হবে, এবং তখন দোষ প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ইনাদের অপসারণ করতে পারেন। বাংলাদেশের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান আছে, কিন্তু বাস্তবতা হল সুপ্রিম কোর্টের বিচারকদের 3টি ঘটনা ছাড়া এ ধরনের কাউন্সিল গঠনের নজির আর নেই। তবে শাহদিন মালিক বলছেন, তাদের অভিযোগগুলো আমলে নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলে নির্বাচন নিয়ে সংকট থেকে উত্তরণের একটি সুযোগ তৈরি হবে। তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে এ নিয়ে তাদের কোনো মন্তব্য করারই সুযোগ নেই। ওনারা বলেছেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি তার দেশের সাংবিধানিক প্রধান হিসাবে সর্বোচ্চ সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে ওনার বিষয় বিবেচনা, বিচার বিবেচনায় যা ভালো মনে হয় সেটা করবেন। এবার তো আমাদের কোনো মন্তব্য থাকার কথা নয়, মন্তব্য করতেও পারি না আমরা। তবে নির্বাচন কমিশন থেকে কোনো মতামত না এলেও বা চিঠিটি আমলে নিয়ে কোনো পদক্ষেপ রাষ্ট্রপতির তরফ থেকে না নেওয়া হলেও এই বিশিষ্ট নাগরিকরা মনে করছেন যে চিঠিটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করেছেন নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলবার জন্যই। ঢাকা থেকে রাকিব হাসনাত। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এখানে জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানে একটু পরেই রয়েছে ফোন ইন, তবে তার আগে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। সুইস ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফাইজার বায়োনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। সুইস কর্তৃপক্ষ বলছে, এই টিকার দ্বিতীয় ডোজটি নেওয়ার 1 সপ্তাহ পর থেকে এটি মানুষকে 90% বেশি সুরক্ষা দেয়। ফাইজার বায়োনটেকের এই টিকা এর আগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব এবং সিঙ্গাপুরও অনুমোদন করেছে। ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষ সামনের সোমবার এই টিকা অনুমোদনের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে। তুরস্কের গাজিয়ান্টেপ